কলেজ ছাত্রী আত্মহত্যার প্ররোচনার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির হাইকোর্টে আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি হয়নি। আদালত বলেছে, করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় কোনো আগাম জামিনের শুনানি অনুষ্ঠিত হবে না। এদিকে পুলিশ জানিয়েছে, আসামি যেন দেশ ত্যাগ করতে না পারে সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বিস্তারিত থাকছে সাকিবুর রহমানের রিপোর্টে। সোমবার সন্ধ্যায় গুলশান 2-এর 120 নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে গুলশান থানায় মামলা করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সায়েম সোবহান আনভির মুনিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন, কিন্তু বিয়ে না করে তিনি উল্টো হুমকি দিয়েছিলেন মুনিয়াকে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মুনিয়ার 6টি ডায়েরিতে আসামি আনভিরের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের স্বীকৃতি আদায়ের বিষয়ে নানা বর্ণনার উল্লেখ রয়েছে। 6টি ডায়েরিকেই আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং এই 6টি ডায়েরিতে যে উল্লেখ্য যে ঘটনার প্রবাহ বা বিভিন্ন দিনের যে চিত্র এবং এই পরিপ্রেক্ষিতে তার ভেতরে যে মানসিক দ্বন্দ্বের যে উদ্ভব সেগুলো নিয়ে কিন্তু আমরা পর্যালোচনা করে দেখছি। এবং এই যে সরাসরি সুইসাইডাল নোট সেভাবে না বললেও অনেক ক্ষেত্রে কিন্তু তার যে প্রচণ্ড মানসিক কষ্ট বা হতাশা সেগুলো কিন্তু এখানে বিবৃত হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের প্ররোচনায় আসামির পরিবারের কোনো সদস্য জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে তাকে মানসিকভাবে এই ধরনের হতাশাজনক করে ফেলা হলো বা এখানে আর কারা কারা ভূমিকা রেখেছেন এবং এই বিষয়টা নিয়ে কারা কারা এখানে বিভিন্ন সময় তারা সংযুক্ত হয়েছেন এবং সব প্রতিটা বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি। সায়েম সোবহান আনভিরকে দ্রুত গ্রেফতার করে রিমান্ডে নেয়ার দাবি জানিয়েছেন মুনিয়ার বোন। ঘটনার পর থেকে বিভিন্ন মহল থেকে তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। তাকে জামিন নামঞ্জুর করে তাকে আইনের আওতায় এনে তাকে রিমান্ডে নেওয়া হোক, জিজ্ঞাসাবাদ করা হোক সে কিভাবে মেরেছে মুনিয়াকে। এদিকে সায়েম সোবহান আনভির হাইকোর্টে আগাম জামিন চেয়ে করা আবেদনের শুনানি হচ্ছে না। কোর্ট জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন শুনানি বন্ধ থাকবে। করোনা পরিস্থিতি সামনে রেখে এবং পিপল যেন অ্যাসেম্বল না হয় সেরকম একটা সিচুয়েশনকে সামনে রেখে মাননীয় আদালত এই জামিনের দরখাস্তগুলো, আগাম জামিনের দরখাস্তগুলো বর্তমানে শুনানি করতে অপারগতা জানান। সাকিবুর রহমান, RTV, ঢাকা। করোনা মহামারী প্রতিরোধে বিশ্বের সঙ্গে এক হয়ে কাজ করবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে হাই লেভেল ইন্টারেক্টিভ ডায়ালগ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স AMR শীর্ষক অনুষ্ঠানে ধারণকৃত ভিডিও বার্তায় তিনি একথা বলেন। ভবিষ্যতের মহামারী ঠেকাতে জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার চ্যালেঞ্জ মোকাবেলায় 5টি পদক্ষেপে জোর দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। শেখ হাসিনা বলেন, আমাদের AMR বিষয়ক 2015 সালের বৈশ্বিক কর্মপরিকল্পনা, 2016 সালে AMR বিষয়ক জাতিসংঘের রাজনৈতিক ঘোষণা এবং AMR সমস্যা মোকাবেলার জন্য জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। AMR বিষয়ক গ্লোবাল লিডার্স গ্রুপের কো-চেয়ার হিসেবে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথাও বলেন সরকার প্রধান। The devastating pandemic of COVID-19, however, antimicrobial resistance may cause even more lethal pandemics in future. Failure to tackle this hazard in time will result in huge loss of human lives. Addressing the challenges of AMR is crucial for preventing future pandemics. We need to implement the 2015 Global Action Plan on AMR 2016 UN political declaration on AMR and formulate AMR national action plans. এদিকে করোনা মোকাবেলায় রাশিয়া ও চীনের ভ্যাকসিন অনুমোদন দেয়া হয়েছে। কেউ চাইলে দেশীয় টিকা তৈরির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই টিকা 2 সপ্তাহের মধ্যে দেশে আসবে। প্রথমে 1000 জনের শরীরে প্রয়োগ করে পরীক্ষা করা হবে, তারপর সবার জন্য উন্মুক্ত করা হবে।
আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা জানান। বিস্তারিত থাকছে এআর বাদলের রিপোর্টে। সেই চায়নার ভ্যাকসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। তাড়াতাড়ি আবারও বেগবান তিনি জানান, করোনা মহামারী থেকে দেশের মানুষকে রক্ষায় ভ্যাকসিনের সংকট কাটাতে সরকার নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার চীন ও রাশিয়ার ভ্যাকসিন দেশে আসবে। আমরা তাড়াতাড়ি করে আমরা সেই চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি। কেউ যদি এখানে দেশে বানাতে চায় ভ্যাকসিন, সে সুযোগও আমরা দিচ্ছি। ভ্যাকসিন তৈরি করে আমাদের দেশে দিতে পারে এবং বিদেশেও দিতে পারে। এদিকে চীন ও রাশিয়ার ভ্যাকসিনের প্রয়োগের বিষয়ে বিস্তারিত তুলে ধরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, এ ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো থার্ড পার্টি নেই। দুদেশের সরকারের চুক্তির মাধ্যমেই এ ভ্যাকসিন দেশে আসবে। প্রথম ডোজের 28 দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে বলেও জানান তিনি। এ মাসের 27 তারিখে আমরা স্পুটনিক ভি সেই ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। আমরা সিনোফার্মের যে ভ্যাকসিনটি চায়না ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স ওনারা এটা ডেভেলপ করেছেন, তাদের ভ্যাকসিনটি আমরা ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। যে আমাদের অলরেডি 5 লক্ষ ভাইল, 5 লক্ষ ডোজ ওনারা আমাদের অনুদান হিসেবে দিয়েছেন। আমরা আশা করছি খুব শীঘ্রই, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমরা এই ভ্যাকসিনটা পেয়ে যাই। এসব ভ্যাকসিন দেশে তৈরির জন্য 3টি প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, অনুমোদন পেলে 2 মাসের মধ্যে এগুলো দেশেই উৎপাদন সম্ভব। ওনারা আসবেন, এসে 3টা প্রতিষ্ঠানে হয়তো দেখবেন। এআর বাদল, RTV, ঢাকা। এদিকে আইসিইউ শয্যাসহ করোনা রোগী চিকিৎসার জন্য পর্যাপ্ত সামগ্রী মজুত রয়েছে বলে জানালেন কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক। আরও চিকিৎসা সামগ্রী সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সবার স্বাস্থ্যসেবা যেন নিশ্চিত করা যায় সেভাবেই ব্যবস্থাপনা করা উচিত। এজন্য হাসপাতালের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বললেন তিনি। এআর বাদলের আরেকটি রিপোর্ট। নাই, আমার বাবার আইসিইউ দরকার। করোনা সংক্রমণ বাড়ায় মার্চের শুরু থেকেই দেশে আইসিইউ শয্যার সংকট দেখা দেয়। রোগীরা ছুটতে থাকেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। দিনের পর দিন সিরিয়ালে থেকেও অনেকে পাননি আইসিইউ শয্যা। বাট আমরা যারা সাধারণ মানুষ তাদের কোনো সিট পাচ্ছে। যদিও কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক জানালেন, চাহিদা অনুযায়ী যথেষ্ট পরিমাণে করোনা চিকিৎসা সামগ্রী মজুদ আছে। পরিস্থিতি বিবেচনায় এসব সামগ্রী আরও সংগ্রহের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। 287টা ভেন্টিলেটর ছিল আমার, কিন্তু এই মুহূর্তে আছে 91টা। পিপিই আছে এই মুহূর্তে 4,16,776টা। হাই ফ্লো নেজাল ক্যানুলা এই মুহূর্তে আছে 131। অক্সিজেন কনসেন্ট্রেটর আমাদের এই মুহূর্তে আছে 1763। আইসিইউ বেড আমাদের হাতে ছিল 550, এই মুহূর্তে আছে 235। বিতরণ হয়ে যাচ্ছে, এটাও ইতিমধ্যে আমরা চাহিদা পেয়ে গেছি। অক্সিজেন সিলিন্ডার এই মুহূর্তে আছে 6000। সার্জিক্যাল গ্লো এখন আছে 5,63,300। সার্জিক্যাল মাস্ক এই মুহূর্তে আমাদের হাতে আছে প্রায় 35 লাখ। পেশেন্ট মনিটর আছে 10টি। ফেস শিল্ড আমাদের হাতে আছে 31,210। গামবুট আছে 7,890 এবং বায়োহ্যাজার্ড ব্যাগ আছে 2,50,720। আমরা বারবার বলছিলাম যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে এবং গত 1 মাসে আমরা বিপুল পরিমাণে বিতরণ ও সরবরাহ করেছি। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, সংশ্লিষ্ট দপ্তরের উচিত সারা দেশের হাসপাতালগুলোর চাহিদা তালিকা তৈরি করে সমন্বয় করা, যাতে সংকট তৈরি না হয়। স্বাস্থ্য বিভাগের উচিত আমাদের এখন বিভিন্ন ঔষধাগার বা বিভিন্নখানে যে যন্ত্রপাতি ওষুধপত্র আছে তার তালিকা প্রণয়ন করা এবং বিভিন্ন হাসপাতালের চাহিদাটা নেওয়া। আমাদের গোল রাখতে হবে, যতজন রোগী স্বাস্থ্যসেবা নিতে চাইবেন অর্থাৎ তাদের যা দরকার পড়বে ততজন রোগীর স্বাস্থ্যসেবা যেন সরকার নিশ্চিত করতে পারে। তার কিছুটা প্রাইভেট সেক্টরে হবে, কিন্তু বড়টা হবে সরকারি হাসপাতালে। সুতরাং সেইভাবে আমাদের ব্যবস্থাগুলো রাখতে হবে। করোনাকালীন মহামারীতে সব ধরনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও মজুদের বিষয়টি বেশি গুরুত্ব পাওয়া প্রয়োজন বলেও মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। এআর বাদল, RTV, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 88 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 11,393 জন। আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 2,341 জন। শনাক্তের হার 9.39। মোট শনাক্ত 7,56,900
55 জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সে অনুযায়ী গেল একদিনে সুস্থ হয়েছে আরও 4,782 জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 6,77,101 জন। করোনা মহামারী ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার শর্তে মার্কেট ও শপিং মল খুলে দেয়া হলেও বাজারে অধিকাংশ ক্রেতা বিক্রেতার মধ্যেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম। তাদের কাছে স্বাস্থ্যবিধি মানে শুধুই মুখে মাস্ক পরা, তবে এটাও অনেকের কাছে বাড়তি একটা বোঝা। বিস্তারিত দেখুন জুলহাস কবিরের রিপোর্টে। কথা ছিল স্বাস্থ্যবিধি মেনেই চলবে ঈদ কেনাকাটা, অথচ রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক এবং এর আশপাশের ফুটপাতে মানা হচ্ছে না সে বিধি। মার্কেটের সামনের দোকানগুলোতে শারীরিক দূরত্ব তো দূরে থাক, গায়ে গা লাগিয়ে কেনাকাটা করছে ক্রেতারা। অধিকাংশ দোকানির মুখে নেই মাস্ক। যারা পরেছেন তারাও আবার নিয়ম মেনে পড়ছেন না, কেবল দায়সারা ভাবটাই প্রকাশ পেয়েছে। মাছ তো পরিয়ে থাকি, গরম লাগে আল্লাহ ছাড়া কেউ না গতি না ভাই, বাসের নাম মালিক হইলো আল্লাহ। তবে কিছুটা ভিন্ন চিত্র রাজধানীর অন্য শপিং মলে। প্রবেশ মুখে নিশ্চিত করা হয়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার। স্ট্যান্ড প্লাজার ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও চেষ্টা করা হয়েছে স্বাস্থ্যবিধি মানার। ভারতের করোনা মহামারীর ভয়াবহতা অনুধাবন করে হলেও মার্কেট কর্তৃপক্ষকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। খোলামেলা মার্কেট, এখন মানুষজনের চাপাচাপি নাই, তবে এখানে 50-50 বলা যায় যে স্বাস্থ্যবিধি মানতেছে। মোটামুটি সবাই মানতেছে, তারপরে আর একটু সচেতন হলে মানুষ আর একটু ভালো হতো। স্বাস্থ্যবিধি নিশ্চিতে সচেষ্ট বলে দাবি করেন দোকান মালিকেরা। আমাদের এখানে যারা ক্রেতা আসেন তাদেরকে সতর্ক করা এবং নিজেরা সবাই ওইভাবে মানে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজ এগুলো ব্যবহার করতে বলি। প্রতিটা দোকানে স্যানিটাইজ করে ঢোকানোর জন্য সেটাও চেষ্টা করতেছি। আমরা ইনশাআল্লাহ 100% স্বাস্থ্যবিধি মেনে আমরা দোকানদারি করতেছি। তবে এত জনসমাগমে স্বাস্থ্যবিধি বজায় রাখা কঠিন হবে বলেও মনে করেন অনেকেই। জুলহাস কবির, RTV, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ রয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেখা যায় করোনা চিকিৎসা নিতে আসাদের পাশাপাশি অনেকে এসেছেন করোনার নমুনা পরীক্ষা করাতে। সরকারি হাসপাতালে রয়েছে আইসিইউ সংকট। অন্যদিকে লকডাউনে গণপরিবহন না থাকলেও রাজধানী ছিল ব্যক্তিগত গাড়ির দখলে। বিভিন্ন সড়কে দেখা যায় যানজট। এদিকে করোনা মোকাবেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল। হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জানান, বাড়িতে গিয়ে করোনা রোগীদের চিকিৎসা দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আক্রান্তরা ওষুধ পাবেন বিনামূল্যে, তবে বিভিন্ন টেস্টের খরচ রোগীর বহন করতে হবে। 0296-700-71 থেকে 75 পর্যন্ত ও গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য যে কোনো নম্বরে কল দিয়েই বাসায় পৌঁছে যাবে ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা ইউনিট। যে নার্স যে কাজটা হাসপাতালে করে, সেখানে আমার বাড়িতে আমার মেয়েকে, বউকে বা ছেলেকে ওই কাজটাকে শিখে নিতে হবে। কলাবাগান, ধানমন্ডি, মিরপুর এই এলাকা দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতকে করোনা ভাইরাস মোকাবেলায় জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিতে চায় বাংলাদেশ। প্রথম দফায় 10,000 ইনজেক্টেবল অ্যান্টিভাইরাল, ওরাল অ্যান্টিভাইরাল, 30,000 PPE কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি পাঠানো হবে। এছাড়া প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ভারতের এই কঠিন সময়ে পাশে থেকে সহযোগিতা করতে চায়। ভারত চাইলে বাংলাদেশ আরও সহযোগিতা করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশে মে স্কুল কলেজ খুলে দেওয়া হবে বলে জানালেন শিক্ষা সচিব মাহবুব হোসেন। করোনার ক্ষতি পুষিয়ে নিতে নতুন অর্থ বছরে বাজেট কেমন হওয়া উচিত এ বিষয়ে এক ভার্চুয়াল সভায় এ কথা জানান তিনি। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে বলেও জানান তিনি। অনলাইনে পাঠদান কার্যক্রম যাতে সঠিকভাবে হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কোনো আলেম ওলামাদের নয়,
যারা আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িত ভিডিও ফুটেজ দেখে কেবল তাদের গ্রেফতার করা হয়েছে। এমনকি বিএনপির কোনো নেতাদেরকেও গ্রেফতার করেনি সরকার। সকালে চট্টগ্রাম সড়ক জোন বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন সেতুমন্ত্রী। করোনা সংকটে ভ্যাকসিন, আইসিইউ, অক্সিজেন সহ চিকিৎসা সরঞ্জাম নিয়ে সংকট তৈরি না করার আহ্বান জানান মন্ত্রী। গ্রেপ্তার করা হচ্ছে আলেম ওলামা দেখে নয়, অথবা বিএনপিকে দেখে নয়। বিএনপি বাইরে এত বিশুদ্ধার করছেন, কই কাউকে তো কোনো গ্রেপ্তার করা হচ্ছে না। অপপ্রচার আর গুজব ছড়াচ্ছেন আপনারা প্রকাশ্যে, তারপরে কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না দলীয়ভাবে। কিন্তু আজকে সরকার ভিডিও ফুটেজ দেখে সাম্প্রতিক তাণ্ডবে যারা জড়িত তারা যদি বিএনপিরও হয়, কেন তাদের গ্রেপ্তার করবে না? স্বাস্থ্যবিধি না মেনেই ইফতারের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ, গা ঘেঁষে করছেন কেনাকাটা। রমজানে ভাজা পোড়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও তা খাচ্ছেন রোজাদাররা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনাকালীন রমজানে সুষম খাবারে সবার সচেতন হওয়া জরুরি। শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকেই হতে হবে যত্নশীল। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। ইফতারের পসরা সাজিয়েছেন ঠিকই, কিন্তু যাদের জন্য এত সব আয়োজন তাদের উপস্থিতি হতাশাজনক। দোকানপাট খুলেছে, মার্কেট, পাড়া মহল্লা, অলিগলি সব জায়গাতেই মানুষের আনাগোনা বেড়েছে, কিন্তু বাড়েনি ইফতার বিক্রেতাদের ব্যস্ততা। বেচেন খারাপ, বেচেন ভালো নেই, কাস্টমার নেই মার্কেটে। লকডাউন খোলা দেওয়ার পরও কাস্টমার অনেক কম। লকডাউন হিসাবে আর কি টুকটাক আছে। কখনো কখনো কোনো দোকানে কিছুটা ভিড় দেখা গেলেও তা অবশ্য খুব বেশি স্থায়ী নয়। বেশিরভাগ সময়ই ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যাই বেশি। লোকজন কম তো, মার্কেট গাড়ি ঘোড়া বন্ধ, এই জন্য কম চলে। আমি এখন ইফতার বাসায় করি, বাইরে নিতে আসছি। আমার বাবাকে নিয়ে আমি হসপিটালে আছি, সে কারণে আমি এখানে এখন ইফতার নিতে আসছি। বাহারি ইফতারের শেষ নেই, ভাজা পোড়া থেকে শুরু করে দামি খাবার, কিন্তু বিক্রির ভাটায় মাথায় হাত বিক্রেতাদের। ইফতারে 20,000 30,000 টাকা বেচতাম, এখন 4,000 টাকা বেচা হয় না। গতবার তো আমরা বন্ধ ছিল, এবার যাও খুলছি, তাও এবার অর্ধেক বেচা কিনা হয় না। আমাদের এখন স্টাফদের বেতন থাক দূরের কথা, মানে এখন দেখা যায় বাড়ি ঘর দুয়ার চাই না, আমাদের ওদের টাকা দিতে হবে। করোনার ভয়াবহতা সত্ত্বেও সব জায়গায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত, ব্যতিক্রম নয় ইফতার বাজারও। স্বাস্থ্যবিধি কম মানে আর কি। খান আলামিন, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।